দ্বাদশ শ্রেণী ইতিহাস চতুর্থ সেমিস্টার ইউনিট 3 থেকে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন মহাবিদ্রোহের ফলাফল সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার পর এর উত্তরটি তোমাদের সামনে তুলে ধরব। তো দেখো, আজকের আলোচনার মূল টপিকটা হচ্ছে আমাদের মহাবিদ্রোহের ফলাফল। আমি এর আগের কয়েকটি ভিডিওতে তোমাদের ফোর্থ সেমিস্টার ইতিহাসের সিলেবাস, সাজেশন অনুযায়ী থার্ড ইউনিট থেকে একাধিক প্রশ্নের উত্তর আমি আপলোড করে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা লিংক পেয়ে যাবে। এখন আমরা দেখব মহাবিদ্রোহের ফলাফল। এই মহাবিদ্রোহের ফলাফল 4 কিংবা 3 নম্বরের প্রশ্ন হিসেবে পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ এটা আসতে পারে। দেখো, মহাবিদ্রোহ ভারতবর্ষের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ভারতের ইতিহাস পড়তে গেলে এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যে সমস্ত আন্দোলন বিদ্রোহগুলো হয় সেই সমস্ত বিদ্রোহের নাম করতে গেলে আমাদের প্রথমেই বলতে হবে মহাবিদ্রোহের কথা। কারণ মহাবিদ্রোহ ভারতবর্ষে ইংরেজ রাজত্বের ইতিহাসে এবং ভারতবর্ষের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। এই কারণে তোমাদের সিলেবাসের একটা ইউনিট জুড়ে রয়েছে কিন্তু মহাবিদ্রোহ, কারণ মহাবিদ্রোহ খুবই গুরুত্বপূর্ণ এই কারণে। তা দেখো, মহাবিদ্রোহ সারা ভারতব্যাপী ছড়িয়ে পড়ে এবং মহাবিদ্রোহের যে আদর্শ, যে পরিকল্পনাগুলো ছিল, সেই সমস্ত আদর্শ পরিকল্পনাগুলি পরবর্তীকালে ভারতে ইংরেজদের বিরুদ্ধে যে সমস্ত গণ আন্দোলনগুলো হয় সেই আন্দোলনগুলোকে অনুপ্রাণিত করেছিল। অর্থাৎ মহাবিদ্রোহ অনুপ্রাণিত করেছিল পরবর্তীকালের বিভিন্ন বিদ্রোহ আন্দোলনকে। এটাই কিন্তু এর একটা গুরুত্বপূর্ণ ফলাফল বা তাৎপর্য। জওহরলাল নেহরু তিনি একটা গ্রন্থ লিখেছিলেন, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া। এই গ্রন্থে বলছেন যে মহাবিদ্রোহ সারা ভারতব্যাপী ছড়িয়ে পড়ে এবং মহাবিদ্রোহের ব্রিটিশ সরকারের যে ভিত, সেই ভিতটাকে কাঁপিয়ে দিয়েছিল এই মহাবিদ্রোহ, এমনটা মনে করছেন জওহরলাল নেহরু তার ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থে। তো যাই হোক, আমরা ফলাফলটা দেখবো এবং ফলাফলটা আমরা 5টা পয়েন্টের মধ্যে দিয়ে দেখবো। তোমরাও 5টা পয়েন্ট করে 2 লাইন 4 লাইন করে এটাকে কিন্তু অ্যান্সার করবে। দেখো, প্রথমে রয়েছে কোম্পানির শাসনের অবসান। তা মহাবিদ্রোহের পর আমরা এর আগের একটি ভিডিওতে দেখেছি মহারানীর ঘোষণাপত্রে। তা মহাবিদ্রোহের পর মানে 1 বছর মহাবিদ্রোহ হওয়ার পর বিদ্রোহকে দমন করা হয়, মহাবিদ্রোহ ব্যর্থ হওয়ার পর ব্রিটিশ সরকার, মানে বিশেষ করে ইংল্যান্ডের ব্রিটিশ সরকার, তারা উপলব্ধি করে যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, একটা কোম্পানির হাতে ভারতবর্ষের শাসন ক্ষমতা দেওয়া মানে নিরাপদ নয়। এই কারণে ইংল্যান্ডের পার্লামেন্ট এবং রাজতন্ত্র তারা সিদ্ধান্ত নেয় কোম্পানির হাতে শাসন ক্ষমতা থাকবে না, এখন থেকে ইংল্যান্ডের পার্লামেন্ট এবং রাজার অধীনে থাকবে ভারতবর্ষ। অর্থাৎ ভারতবর্ষ ব্রিটিশ সার্বভৌমত্বের অধীনে চলে যাবে, কোম্পানির অধীনে আর থাকবে না। ফলে 1858 সালে একটা আইন পাশ হয় ব্রিটিশ পার্লামেন্টে, দ্য বেটার গভর্নমেন্ট অ্যাক্ট অফ ইন্ডিয়া, উন্নততর ভারত শাসন আইন। এই আইনের মাধ্যমে ভারতের শাসন ক্ষমতা সরাসরি ইংল্যান্ডের পার্লামেন্ট ও রাজতন্ত্র মানে রাজা এটা গ্রহণ করে এবং কোম্পানিকে হটিয়ে দেওয়া হয় ভারতের শাসন ক্ষমতা থেকে। এরপরে দেখো রয়েছে মহারানীর ঘোষণা। তা ইংল্যান্ডের যে রানী ভিক্টোরিয়া, তিনি ভারতবর্ষের শাসন ক্ষমতা নিজের হাতে নেন এই আইনের মাধ্যমে, যে বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এই আইনের মাধ্যমে ভারতের শাসন ক্ষমতা ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার হাতে অর্পণ করা হয় এবং ইংল্যান্ডের যে ক্যাবিনেট মন্ত্রিসভা, প্রধানমন্ত্রীর যে ক্যাবিনেট মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভা থেকে একজন ব্যক্তি তিনি সচিব হিসেবে নিয়োগ হন। ভারতবর্ষ শাসন করার জন্য তিনি হন সচিব, সেক্রেটারি অফ স্টেট। এই সচিবকে সাহায্য করার জন্য 15 জন সদস্যের একটা কাউন্সিল তৈরি করা হয়। আর মহারানীর ভিক্টোরিয়ার হয়ে তার প্রতিনিধি হিসেবে একজনকে ভারতবর্ষে পাঠানো হয়, তিনি হবেন ভারতবর্ষের শাসনকর্তা, যাকে বলা হচ্ছে ভাইস রয়। এতদিন যাকে আমরা বলি গভর্নর জেনারেল, তিনি এই 1858 সালের আইনের মাধ্যমে হয়ে যাচ্ছেন ভাইস রয় এবং এই ভাইস রয় হিসেবে লর্ড ক্যানিং ভারতবর্ষে আসেন এবং 1 নভেম্বর এলাহাবাদে তিনি একটি দরবারের আয়োজন করে ভারতবাসীকে জানিয়ে দেন যে ভারতবর্ষের শাসন ক্ষমতা আজ থেকে আর কোম্পানির হাতে থাকবে না, আজ থেকে ভারতবর্ষের শাসন ক্ষমতা থাকবে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার হাতে। 1877 সালে গিয়ে লর্ড হার্ডিঞ্জ এই রানী ভিক্টোরিয়াকে ভারত সম্রাজ্ঞী উপাধি দিয়েছিলেন। তো যাই হোক, এই মহারানীর ঘোষণাপত্র এবং কোম্পানির শাসনের অবসান, এটা ছিল তাৎক্ষণিক ফলাফল। মহাবিদ্রোহ দমন করার পর সরাসরি যে ফলাফলটা আমরা সামনে দেখতে পাই সেটি হচ্ছে মহারানীর ঘোষণা, অ্যানাউন্সমেন্ট,
এবং কোম্পানির শাসনের অবসান। কোম্পানির শাসনের অবসান হচ্ছে এবং মহারানী সেই ক্ষমতা দখল করছে। যদিও তার এই সমস্ত ঘোষণাগুলো ছিল একটা রাজনৈতিক ধাপ্পা, বিপিনচন্দ্র বলছেন, বা তার এই প্রতিশ্রুতি ছিল, মানে প্রতিশ্রুতি ভঙ্গের একটা অধ্যায় ছিল এই মহারানী ভিক্টোরিয়া শাসনকাল, রমেশ চন্দ্র মজুমদার এমনটা মনে করেন, এগুলো উল্লেখ করতে হবে। এরপরে দেখো প্রশাসনিক পরিবর্তন, অর্থাৎ এই দেশের যে শাসন ব্যবস্থা সেক্ষেত্রে কিছু পরিবর্তন কিন্তু ব্রিটিশ কর্তৃপক্ষ নিয়ে এসেছিল। 1833 সালের যে চার্টার আইন হয়, যেটা 1813, 33, 53 পরপর 20 বছর অন্তর অন্তর কোম্পানির যে সনদ আইনগুলো পাশ করেছিল, সেই 1833-এর সনদ আইনে ভারতবর্ষের শাসন ক্ষমতাকে কেন্দ্রীকরণ করা হয়েছিল, অর্থাৎ একটা কেন্দ্রে আবদ্ধ করা, যেমন রাজধানীতে সারা দেশের যে মেন প্রশাসনিক পাওয়ার সেটা কিন্তু রাজধানীতেই আছে, অর্থাৎ দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দু কিন্তু রাজধানী, অর্থাৎ এখানে শাসন ক্ষমতাকে একটা জায়গায় কেন্দ্রীভূত করা হয়েছে, এটাকে বলা হয় কেন্দ্রীকরণ। তো এই কেন্দ্রীকরণের নীতি নেওয়া হয়েছিল 1833 সালে, যদিও 1858-র সিপাহী বিদ্রোহের পর 1861 সালে গিয়ে কাউন্সিল আইন পাশ করা হয়, এবং এই কাউন্সিল আইনে এই কেন্দ্রীকরণ নীতি যেটা নেওয়া হয়েছিল 1833 সালে, সেই আইনটাকে বাতিল করা হয় এবং এখানে প্রশাসনের ভারতীয়করণ করা হয়, অর্থাৎ প্রশাসনে ভারতীয়দেরকে, যোগ্য ভারতীয়দেরকে সেখানে চাকরি দিয়ে প্রশাসনে ভারতীয়দেরকে নিয়োগ করা হয়, যাকে বলা হচ্ছে প্রশাসনের ভারতীয়করণ। পাশাপাশি বিকেন্দ্রীকরণের নীতি নেওয়া হয়, অর্থাৎ আগে যেমন একটা কেন্দ্র থেকে শাসন ক্ষমতা পরিচালিত হচ্ছিল, এখন সেটাকে ভাগ ভাগ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ আমরা জানি কোম্পানির শাসনকালে কলকাতা প্রেসিডেন্সি, বোম্বাই প্রেসিডেন্সি এবং মাদ্রাস প্রেসিডেন্সি রয়েছে। তো এখানে প্রতিটা প্রেসিডেন্সিকে আলাদা আলাদাভাবে আইন পাশ করার অধিকার দেওয়া হয়, এটাই কিন্তু বিকেন্দ্রীকরণ। ক্ষমতার কেন্দ্রীকরণ আর থাকছে না, সেটাকে বিভিন্ন প্রেসিডেন্সির মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে, অর্থাৎ খণ্ডিত হচ্ছে, বিভাজিত হচ্ছে, বিকেন্দ্রীভূত হচ্ছে। এই ব্যবস্থা 1861 সালে, অর্থাৎ 58-57 এই মহাবিদ্রোহের পরে জাস্ট 61-তে গিয়ে এই ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট পাশ করা হয় এবং এর ভিতর দিয়ে প্রশাসনের ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন নিয়ে আসা হয়। এরপরে দেখো রয়েছে দেশীয় রাজনীতিতে পরিবর্তন। দেশীয় রাজনীতিতে পরিবর্তনের আগে যদি আমরা দেখি, মহাবিদ্রোহের ঠিক আগে, যে মহাবিদ্রোহের পিছনে কিন্তু দেশীয় রাজাদের ব্যাপক ভূমিকা ছিল। সত্যবিলোপ নীতি লর্ড ডালহৌসি নিয়েছিলেন, অর্থাৎ কোনো অপুত্রক রাজা মারা গেলে তার রাজ্য ব্রিটিশরা দখল করে নেবে, তিনি দত্তক নিতে পারবেন না। এই দত্তক প্রথাকে তিনি বন্ধ করে দেন তার এই সত্যবিলোপ নীতির মাধ্যমে। এর ফলে কি হয়, দেশীয় অনেক রাজ্য, নাগপুর, ঝাঁসি, উদয়পুর, সাতারা, এই সমস্ত রাজ্যগুলো ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়, অর্থাৎ দেশীয় রাজাদের সাথে ইংরেজদের সম্পর্ক কিন্তু খুবই খারাপ হয়ে গিয়েছিল, তিক্ততার সম্পর্ক তৈরি হয়েছিল। কিন্তু এখন মহারানীর ঘোষণাপত্রের মাধ্যমে, অর্থাৎ মহাবিদ্রোহের পরবর্তীকালে, এই দেশীয় রাজাদের সাথে সম্পর্কের উন্নতি ঘটানোর চেষ্টা করা হয় এবং বলা হচ্ছে, মহারানীর ঘোষণাপত্র বলা হচ্ছে যে দেশীয় রাজাদের আভ্যন্তরীণ ব্যাপারে ইংরেজরা আর হস্তক্ষেপ করবে না এবং দেশীয় রাজারা দত্তক গ্রহণ করতে পারবে, অর্থাৎ সত্যবিলোপ নীতি পরিত্যক্ত হবে এবং দেশীয় রাজাদের সাথে ইংরেজদের যে সমস্ত চুক্তিগুলো এর আগে হয়েছে সেগুলো সব মেনে চলা হবে। এখানে দেশীয় রাজারা হবে, মানে দেশীয় রাজারা ইংরেজদেরকে নিরাপত্তা দেবে। তাই এখানে লর্ড ক্যানিং বলেছিলেন যে দেশীয় রাজারা হচ্ছে ঝড় তুফানের সামনে যে পোতাশ্রয়, সেই পোতাশ্রয়ের সম্মুখস্থ বাত, অর্থাৎ পরবর্তীকালে যদি ইংরেজদের বিরুদ্ধে আবার কোনো মহাবিদ্রোহ হয়, আবার কোনো সিপাহী বিদ্রোহ হয়, তখন কিন্তু তাদের নিরাপত্তা দেবে, অর্থাৎ ইংরেজদেরকে নিরাপত্তা দেবেন কিন্তু এই দেশীয় রাজ্যের রাজারা। অর্থাৎ দেশীয় রাজ্যের রাজাদেরকে ইংরেজরা মিত্রতে পরিণত করেন, নিজেদের বন্ধুতে পরিণত করেন, তাদের সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি করা হয়, সম্পর্ককে পুনরায় মূল্যায়ন করা হয় এবং তাদের সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি করে, একটা বন্ডিং তৈরি করে ইংরেজ এবং দেশীয় রাজাদের মধ্যে একটা ডিল তৈরি করে তাদের নিরাপত্তাকে সুনিশ্চিত করা হয়। অর্থাৎ ইংরেজদের নিরাপত্তার জন্য ইংরেজরা দেশীয় রাজাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখানে তৈরি করে, যাকে বলা হচ্ছে দেশীয় রাজনীতিতে পরিবর্তন। এরপরে দেখো রয়েছে সামরিক সংস্কার। তা সামরিক সংস্কার করা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল, কারণ ইংরেজদের যে সেনাবাহিনী ছিল, সেই সেনাবাহিনীতে যদি আমরা দেখি 1857 মহাবিদ্রোহের ঠিক সেই সময়ে
ইউরোপীয় সেনা আর ভারতীয় সেনা ছিল। তো ইউরোপীয় সেনা ছিল টোটাল 45,000, আর সেখানে ভারতীয় সেনা ছিল 2,38,000। এবার ভারতীয় সেনারা বিদ্রোহ করে, এই 2,38,000 সেনার সবটাই বিদ্রোহ করেনি, কিছুটা অংশ বিদ্রোহ করে, এবং এই 45,000 ইউরোপীয় সৈনিকদের অনেকে কিন্তু মারা যান, বেকাদায় পড়ে যায়। সিপাহী বিদ্রোহ দমন হওয়ার পর এই রেশিওটাকে কমিয়ে দেওয়া হয়, অর্থাৎ ভারতীয় এবং ইউরোপীয় সেনাদের মধ্যে যে একটা বিরাট ফারাক ছিল, মানে সংখ্যার দিক দিয়ে বিরাট ফারাক ছিল, সেই সংখ্যার ফারাকটাকে কমানো হয়। 45,000 ইউরোপীয় সেনা ছিল, সেখানে আরো 20,000 বাড়িয়ে দেওয়া হয়, অর্থাৎ 65,000 ইউরোপীয় সেনা করা হয়। আর ভারতীয় সেনা ছিল 2,38,000, সেটা 1 লক্ষ কমিয়ে দেওয়া হয়, অর্থাৎ 1,40,000 তাকে নামিয়ে আনা হয়। এছাড়া যে গোলন্দাজ বাহিনী, যে কামান বাহিনী, যেটা যুদ্ধের গতি প্রকৃতিকে নির্ধারণ করত, যুদ্ধ জয় পরাজয়কে নির্ধারণ করত, এই গোলন্দাজ বাহিনী, সেই গোলন্দাজ বাহিনীতে কোনো ভারতীয়কে নিয়োগ করা একেবারে বন্ধ হয়ে যায়। এছাড়া প্রশাসনে, বিশেষ করে সামরিক প্রশাসনে বিভেদ নীতি নেওয়া হয়, বিভাজনের নীতি নেওয়া হয়। বিভাজন বলতে একটা সেনাবাহিনীর একটা রেজিমেন্টকে অনেকগুলো অংশে ভাগ করে, অনেকগুলো ব্রিগেডে ভাগ করে, তার মধ্যে যে ইউনিটটা ছিল সেই ইউনিটকে ভেঙে দেওয়া হয়। অর্থাৎ একটা বড় সেনাবাহিনীকে খণ্ডিত খণ্ডিত অংশে ভাগ করে তাকে দুর্বল করে দেওয়া হয়, তার ঐক্যটাকে নষ্ট করে দেওয়া হয়। এইভাবে বিভাজন করা হয় এবং বিভেদ নীতি নেওয়া হয়। বিভেদ নীতি এখানে পাঞ্জাবি সেনাদের বিরুদ্ধে বাঙালি সেনা, বাঙালি সেনাদের বিরুদ্ধে গোর্খা সেনা, এইভাবে কিন্তু নিয়োগ করা হতো এবং এইভাবে এই রেজিমেন্টগুলোতে সেনাগুলোকে রাখা হতো। অর্থাৎ সেনাবাহিনীতে ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে, কারণ সেনাবাহিনীর বিদ্রোহই ছিল এই মহাবিদ্রোহ। তাই সেনাবাহিনীতে ভারতীয় সেনা, প্রায় 1 লক্ষ ভারতীয় সেনাকে এখানে পদচ্যুত করা হচ্ছে এবং বিভেদ নীতি নেওয়া হচ্ছে সেনাবাহিনীর মধ্যে, বিভাজনের নীতি নেওয়া হচ্ছে সেনাবাহিনীর মধ্যে। তাই এইগুলো ছিল সামরিক সংস্কার। এই 5টা সংস্কার ঠিকঠাক মাথায় নিয়ে 2-4 লাইন করে লিখলেই কিন্তু অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। তা দেখো, এর যদি আমরা মূল্যায়ন করি তাহলে দেখবো যে সিপাহী বিদ্রোহ ব্যর্থ হয়েছে, ঠিক আছে, ব্যর্থ হয়েছে এবং সিপাহী বিদ্রোহ থেমে গেছে, কিন্তু এখানেই থামেনি ভারতের ইতিহাস। এই জায়গা থেকে শুরু হয়েছে একটা নতুন যুগ, একটা নতুন যুগের অধ্যায়। সিপাহী বিদ্রোহ ব্যর্থ হওয়ার পর শিক্ষিত যে ভারতীয়, তারা কিন্তু নতুন করে মাথাছাড়া দিয়ে ওঠে এবং তারা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিভিন্ন গণ আন্দোলনে অংশ নেয়, গণ আন্দোলন পরিচালিত হয়। মহাত্মা গান্ধী ভারতে আসার পরে বিভিন্ন ধরনের গণ আন্দোলন, যেমন অসহযোগ আইন অমান্য, ভারত ছাড়ো, রাওলাট, একাধিক আন্দোলন কিন্তু পরিচালিত হয়েছিল এবং এই সমস্ত আন্দোলনগুলোর পিছনে কোনো না কোনো ভাবে মহাবিদ্রোহের একটা অনুপ্রেরণা কিন্তু ছিল। তাই সিপাহী বিদ্রোহ ব্যর্থ হলেও এই বিদ্রোহের ভিতর দিয়ে একটা নতুন যুগের সূচনা হচ্ছে। শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত শ্রেণীরা তারা নতুন করে ব্রিটিশ বিরোধী গণ আন্দোলনকে এখানে পরিচালনা করছে। এই কারণে ডক্টর বিপিন চন্দ্র বলছেন যে দেশকে রক্ষা করার একটা আন্তরিক প্রয়াস ছিল এই মহাবিদ্রোহ। মহাবিদ্রোহের যারা অংশগ্রহণ করেছিল সেই সেনারা চেয়েছিল দেশকে রক্ষা করতে, ব্রিটিশদের বিরুদ্ধে দেশকে রক্ষা করতে চেয়েছিল, একটা আন্তরিক প্রচেষ্টা ছিল এই মহাবিদ্রোহ। যাই হোক, মহাবিদ্রোহের ফলাফল এটাই। এই 5টি অংশে তোমরা আলোচনা করবে। কোম্পানির শাসনের অবসান হচ্ছে, মহারানীর ঘোষণা হচ্ছে, প্রশাসন ক্ষেত্রে পরিবর্তন আনা হচ্ছে, মানে এখানে বিকেন্দ্রীকরণ করা হচ্ছে, প্রশাসনে ভারতীয়করণ করা হচ্ছে এবং দেশীয় রাজনীতিতে পরিবর্তন, অর্থাৎ দেশীয় রাজাদের সাথে একটা সুন্দর সম্পর্ক, একটা মিত্রতার সম্পর্ক গড়ে তুলছেন ইংরেজরা নিজেদের নিরাপত্তার তাগিদে। এরপরে দেখো সামরিক সংস্কার, সেখানে ভারতীয়দের সেনাবাহিনী থেকে প্রায় 1 লক্ষ সেনাকে হটিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ প্রায় অর্ধেক করে ফেলা হচ্ছে এবং গোলন্দাজ বাহিনীতে ভারতীয়দের নিয়োগ বন্ধ করে দেওয়া হচ্ছে। একাধিক প্রশাসনিক পদক্ষেপ, একাধিক সামরিক সংস্কার এগুলো করা হয়। এগুলো বড় বড় কোশ্চেন, এমএতে কিন্তু এগুলো পড়ানো হয়। এই সামরিক সংস্কার কি ছিল, প্রশাসনিক রাজনীতি, দেশীয় রাজনীতিতে কি কি পরিবর্তন হয়েছিল, এগুলো বড় বড় টপিকে পড়ানো হয়। তা যাই হোক, এগুলো তোমরা 1-2 লাইন করে অ্যান্সারগুলো লিখবে, জাস্ট পয়েন্ট করবে, 2-4 লাইন করে লিখবে। এইভাবে অ্যান্সারটা কমপ্লিট করতে হবে। আমি এটা 4 বা 3 নম্বরের জন্য খুব পারফেক্ট অ্যান্সার তোমাদের সামনে এরপরে আমি অন স্ক্রিনে তুলে ধরছি। 1857 সালের মহাবিদ্রোহের ফলাফল। ভূমিকা: 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের ফলাফল ছিল অত্যন্ত সুদূরপ্রসারী। মহাবিদ্রোহের আদর্শ ও পরিকল্পনাগুলি পরবর্তীকালের জাতীয় স্বাধীনতা আন্দোলনে অনুপ্রেরণা দিয়েছিল। জওহরলাল নেহেরু তার ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থে লিখেছেন, এই বিদ্রোহ সরাসরি দেশের কিছু অংশে প্রভাব বিস্তার করলেও এটি সমগ্র ভারতকে, বিশেষত ব্রিটিশ প্রশাসনকে কাঁপিয়ে দিয়েছিল। এরপরে দেখো, মূল অংশে আমরা এলাম যে মহাবিদ্রোহের ফলাফলগুলি সাব পয়েন্ট করে করে লিখবো। প্রথমে রয়েছে কোম্পানির শাসনের অবসান।
সিপাহী বিদ্রোহের পর ব্রিটেনে ইংরেজ কর্তৃপক্ষ ভারতের মতো একটি সুবিশাল দেশের শাসনভার আর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামক একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের হাতে রাখার ভরসা পেল না। তাই ব্রিটিশ পার্লামেন্টে অ্যান অ্যাক্ট ফর দ্য বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নামক আইন পাশ করিয়ে 1858 আগস্ট ভারতের শাসনভার ইংল্যান্ডেশ্বরী মহারানী ভিক্টোরিয়ার হাতে তুলে দেওয়া হয়। সিদ্ধান্ত নেওয়া হয় ব্রিটিশ ক্যাবিনেট মন্ত্রীদের থেকে নির্বাচিত একজনকে ভারত সচিব পদে অর্থাৎ সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া নিয়োগ করা হবে এবং তিনি 15 জন সদস্য বিশিষ্ট কাউন্সিলের সাহায্যে ভারত শাসন করবেন। রানীর প্রতিনিধি রূপে এই সচিব ভাইসরয় উপাধি নিয়ে শাসন চালাবেন। এরপরে 2 দেখো মহারানী ভিক্টোরিয়ার ঘোষণা। উন্নততর ভারত শাসন আইন প্রতিষ্ঠার লক্ষ্যে মহারানী ভিক্টোরিয়ার প্রতিনিধি রূপে সর্বপ্রথম ভারতে ভাইসরয় হন লর্ড ক্যানিং। নবনিযুক্ত ভাইসরয় ক্যানিং এলাহাবাদে অনুষ্ঠিত এক দরবারে মহারানীর হয়ে এক ঘোষণাপত্র পাঠ করেন 1858 পয়লা নভেম্বর, যা মহারানীর ঘোষণাপত্র নামে পরিচিত। 3 প্রশাসনিক পরিবর্তন। শাসনতান্ত্রিক পরিবর্তনের লক্ষ্যে কিছু আইন ও সনদ আইন পাশ করা হয়। 1833 খ্রিস্টাব্দে পাশ হওয়া সনদ আইনে যে কেন্দ্রীকরণ নীতির প্রস্তাব ছিল 1861 খ্রিস্টাব্দে এক কাউন্সিল আইন পাশ করে তা বাতিল করা হয়। পরিবর্তে প্রশাসনকে ভারতীয়করণ ও বিকেন্দ্রীকরণের চেষ্টা করা হয়। বোম্বাই ও মাদ্রাস কাউন্সিলকে আইন প্রণয়নের ক্ষমতা দান করা হয়। পয়েন্ট, দেশীয় রাজনীতিতে পরিবর্তন। এটা 4 নম্বর পয়েন্ট হবে, মানে 4 নম্বর কারণ, এখানে নাম্বার একটা 4 লিখতে হবে। 4 লেখো, মহাবিদ্রোহের আগে পর্যন্ত দেশীয় রাজ্যগুলিকে রক্ষা করার ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে সেগুলিকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করা হয়েছিল। এখন থেকে ব্রিটিশের সঙ্গে এদের সম্পর্ক অনেকটা বন্ধুত্বপূর্ণ করার প্রক্রিয়া শুরু হয়। লর্ড ক্যানিং এই দেশীয় রাজাদের ঝড় তুফানের বিরুদ্ধে পোতাশ্রয়ের সম্মুখস্থ বাদ বলে উল্লেখ করেছেন। এরপরে দেখো শেষ যেটা পয়েন্ট রয়েছে, মানে যে ফলাফল, সেটি হচ্ছে সামরিক সংস্কার। সিপাহী বিদ্রোহের ব্যাপকতা ও তীব্রতা দেখে ব্রিটিশ সামরিক বিভাগকে আরো শক্তিশালী করার উদ্যোগ নেয়। ভারতে ব্রিটিশ সেনাবাহিনীতে ইংরেজ ও ইউরোপীয় সেনার সংখ্যা বাড়ানো হয়। মহাবিদ্রোহের সময় যেখানে ইউরোপীয় ও ভারতীয় সেনার সংখ্যা ছিল যথাক্রমে 45,000 ও 2,38,000, মহাবিদ্রোহের পর সেই সংখ্যা দাঁড়ায় যথাক্রমে 64,000 ও 1,40,000। গোলন্দাজ বাহিনীতে ভারতীয়দের নিয়োগ বন্ধ করে দেওয়া হয়। বিভাগ ও বিভেদ নীতি অনুসরণ করে প্রেসিডেন্সি সেনাবাহিনীকে আলাদা করা হয়। এরপরে দেখো উপসংহার লিখতে হবে 2টি লাইনের। সিপাহী বিদ্রোহ একটি যুগের অবসান ঘটানোর পাশাপাশি আরেকটি নতুন যুগের সূচনাও ঘটিয়েছিল। ব্রিটিশকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত মধ্যবিত্ত বুদ্ধিজীবী নেতৃত্বে গড়ে ওঠা জাতীয় আন্দোলনের মুখোমুখি হতে হয়েছিল। গুরুত্বের বিচারে সিপাহী বিদ্রোহকে ঐতিহাসিক বিপানচন্দ্র বলেছেন, দেশকে রক্ষা করার এক আন্তরিক প্রয়াস হলো এই বিদ্রোহ। তো এই ছিল মহাবিদ্রোহের ফলাফল। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের বাদবাকি অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে খুব দ্রুত তোমাদের সামনে আসছি। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।